সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাষ্ট্র বিশ্লেষকরা মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সদ্য সমাপ্ত 4 দিনের এই সফর অত্যন্ত সময় উপযোগী এবং আশা জাগানিয়া। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটকে ঘিরে উদ্ভূত সমস্যার সমাধানের জন্য অনেকটা পথের দিশা দিয়েছে তার সফর। বাংলাদেশের গণতন্ত্র, সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এক্ষেত্রে উদারভাবে সহায়তার আশ্বাসও দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাতিসংঘ মহাসচিবের সফর, প্রাপ্তি এবং অপ্রাপ্তি। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেশের সমসাময়িক আজকে যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবি পার্টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের পাশে আছেন সাইদ আবদুল্লাহ, টকশো তারকা বলা যায়, ফ্রিল্যান্সার, জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট। আব্দুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দশটা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আপনারাও টিভিএস আমাদের সাথে যুক্ত হতে পারেন। টিভিএস কলে নিচে যে নাম্বারটা দেওয়া আছে ফোন নাম্বার, সে ফোন নাম্বারে ফোন কল করে আলোচকদের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর আপনারাও জানতে পারবেন। দর্শক, বলছিলাম যে 4 দিনের সফর শেষ করে চলে গেলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তারা আসা এবং যাওয়া, সফর সব মিলিয়ে আসলে কেমন আশার আলো দেখছেন, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আমি প্রথমেই যেতে চাই সাইদ আবদুল্লাহর কাছে। সাইদ আবদুল্লাহ, যদি জাতিসংঘের মহাসচিব, নিশ্চয়ই আপনি অবগত আছেন, 4 দিনের সফরে ঐতিহাসিক একটি ঘটনা ঘটল আমাদের যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, নতুন সরকার, সেই সাথে রোহিঙ্গার একটা বিশাল বোঝা আমাদের মাঝে রয়েছে। প্রায় যদি বলি 12 লক্ষ রোহিঙ্গা আমাদের এখানে আছে, হিসাবের খাতায় আর কি বেশিও থাকতে পারে। সেই ক্ষেত্রে এই সফরটাকে আপনি কেমন আশার আলো দেখছেন? ধন্যবাদ। সাথে আপনার এসটিভির দর্শক যারা আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকের আলোচনা যে জায়গা থেকে শুরু করেছেন, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সফর নিয়ে কথা বলছিলেন। আমার কাছে মনে হয় এই সফরটা নানা কারণে অনেক বেশি সিগনিফিক্যান্ট। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে মুহূর্তে ক্ষমতায় আসার পরে কিন্তু বহির্বিশ্ব, আসলে আমি যদি একটু শর্ট করে ফেলি, আমার পাশের দেশ যেটা আছে ভারত যেভাবে ডিসইনফরমেশনের ইন্ডাস্ট্রিয়াল ক্যাম্পেইনটা চালাচ্ছিল, যে এই জায়গাতে এক্সট্রিমিস্টদের উত্থান ঘটে গেছে, এই জায়গাতে মানে তাদের দৃষ্টিতে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে, তাদের দৃষ্টিতে যে তারা কিন্তু এই ব্যাপারটা বারবার করে বলার চেষ্টা করে আমেরিকান ডিপ স্টেট এটাতে ইনভলভ হয়ে তাদেরকে মানে পালিয়ে যেতে বাধ্য করেছে। আসলে এই ব্যাপারগুলো যে ইন্ডাস্ট্রিয়াল ডিসইনফরমেশন ছিল, এইটা তখনই প্রুভ করাটা সুবিধা হবে যে মুহূর্তে ইন্টারন্যাশনাল বডি যারা আছে, বিভিন্ন দেশ, বিভিন্ন সংগঠন, আর মোটা থাকে তো জাতিসংঘ, তারা যখন এসে এই সিস্টেমের ভেতরে ঢুকবে, তারা যখন অ্যাসেসমেন্ট করবে, তারা যখন ভিজিট করবে, এইটার মানে যেটা হয়, এই জাতীয় ডিসইনফরমেশনের যে ক্যাম্পেইন চলেছে সেটা একেবারে মোটা দাগে উড়িয়ে দেওয়া হয়। তো সেই কাজটাই ঘটছে। ইনফ্যাক্ট দেখুন, জাতিসংঘের মহাসচিব যে এসেছেন, হিস্ট্রিক্যালি কয়েকটা প্রেক্ষাপট বলে রাখাটা ভালো। আন্তোনিও গুতেরেস, তার কিন্তু একটা পলিসিগত ব্যাপার আছে। প্রত্যেক বছর রোজার ঈদের ভেতরে একটা মুসলিম দেশ উনি ভিজিট করেন, এবং এটা বেশ কয়েক বছর ধরেই চলছে। হিসাব যদি মেলান, এটা একেবারেই নতুন কোনো ঘটনা না যে এই রোজার মাসে প্রথম একটা মুসলিম দেশে আসছেন। বরং দেখবেন জর্ডানে গিয়েছেন, ফিলিস্তিনের এই যে যারা শরণার্থী ছিল তাদেরকে দেখার জন্য আফ্রিকার কয়েকটা দেশে গেছেন, এবং বিভিন্ন দেশে এটা তার রুটিন ওয়ার্ক। করোনার ভেতরে 2 বছর বন্ধ ছিল। সো এই বছর যে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে, এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা। একই সাথে এটা তার একটা রুটিন ওয়ার্কও, এটাও আমাদের বুঝতে হবে। তার পুরা জায়গাটাকে আমি যদি বিশ্লেষণ করি, আমার কাছে মনে হচ্ছে একটা জায়গাতে খুবই সিগনিফিক্যান্ট, সেটা হলো রোহিঙ্গা ইস্যু নিয়ে। এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে যে কথাটা বললেন যে আমাদের ওপরে একটা বোঝা আছে, আসলে আমি এইভাবে কথাটা বলতে চাই না। কারণ আমিও যখন লয়ের স্টুডেন্ট ছিলাম, মাস্টার্স আমার ইন্টারন্যাশনাল ল যেগুলোর পর করা ছিল, আমার ইন্টারন্যাশনাল রিফিউজি ল এটাও ছিল আমার একটা মেজর সাবজেক্ট। সো এটা করতে গিয়ে পুরা পৃথিবীর এই যে রিফিউজি যখন হয়, তাদেরকে আসলে বোঝা হিসেবে এসেছে। আমার কাছে মনে হয় যে এইটা একটু কটাক্ষ করা কথাবার্তা। আসলে পৃথিবীর নিয়ম এইটাই, যখন কাউকে এইভাবে অমানবিক নিপীড়ন চালানো হয়, তখন তারা কিন্তু এই বর্ডারের পাশের দেশগুলোতে আশ্রয় নেওয়ার উপায়টা খুঁজে নিতে চায়। রোহিঙ্গা 2017 সালে প্রথমবারের মতো এসেছে, ব্যাপারটা কিন্তু এইরকমও না। জিয়াউর রহমানের সময়ও এসেছিল, জিয়াউর রহমান বেশ বড় একটা সংখ্যাকে আবার মিয়ানমারে পাঠান। ইনফ্যাক্ট তার পরবর্তী সময়েও বেশ কিছু রোহিঙ্গা কিন্তু এই ভূমিতেই ছিলেন।
কিন্তু 2017 সালের পরে যেটা হলো একেবারে ওপেনলি সবাইকে নিয়ে আসা হলো এবং তারপরে এটা কোনো সমাধান হচ্ছিল না। জাতিসংঘের মহাসচিব এইবার কিন্তু প্রথমবার না, দ্বিতীয়বারের মতো অ্যান্তোনিও গুতেরেস দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসলেন। জাতিসংঘের কথা শুনতে আমার কাছে খুবই ভালো লাগে, অবশ্যই আমি খুবই রেসপেক্টফুল, কিন্তু একই সাথে এই সংকট সমাধানের জন্য অবশ্যই এই জায়গাতে চায়না, ইন্ডিয়া এদের ডিরেক্ট ইনভলভমেন্টটা দরকার হবে। একই সাথে আমেরিকার জায়গা থেকেও কিন্তু নেগোসিয়েটিং অনেক কথাবার্তার দরকার আছে। জাতিসংঘ নিয়ে অনেকে অনেক উচ্চ আশা পোষণ করতে পারে, ইয়েস আমিও আশা করি সেটাই হওয়াটা উচিত, কিন্তু জাতিসংঘের যে ইম্প্যাক্টটা, একটা জিনিস তো মাথায় রাখাটা খুব বেশি মাত্রায় ভালো, যে পৃথিবী চলে কাদের দ্বারা? ওই মোরল যে 4-5টা বসে আছে তাদের পলিসিগত দিক থেকেই কিন্তু চলে। যদি এটাই হতো, আমার প্যালেস্টাইনে যে মুসলমান ভাইরা আছেন, এই যে বছরের পর বছর যেভাবে নিপীড়নের শিকার হয়, জাতিসংঘ কি তাদের নিপীড়নের মাত্রাটা কমাতে পেরেছে? কমাতে তো পারে নাই। পৃথিবীর অনেক দেশে দেখবেন এই সংকটের জায়গাটা আছে। এই জন্য আমি আশাবাদী যে এবার কিছু একটা হবে। ইনফ্যাক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বলছেন যে পরের ঈদে তারা নিজেদের পিতৃভূমিতে যাবেন, এটা শুনতে কিন্তু আমার কাছেও খুবই ভালো লেগেছে। তার কারণ এত চমৎকার একটা আশা, চিন্তা করেন, আমার কাছে যদি ভালো লাগে তাহলে যারা রোহিঙ্গা নিজেদের মাতৃভূমি ছেড়ে এত কষ্ট করে ক্যাম্পে আছে, তারা যখন এই কথাটা প্রথমবারের মতো শুনছে, এমনকি তাদের ভাষায়, মানে ওই চট্টগ্রাম মানে তো ওইটা বৃহত্তর পুরো একটা ভাষাতেই, তাদের মনের আবেগটাকে আমি জাস্ট রিড করার চেষ্টা করেছি। এটা একটা অভাবনীয় ঘটনা, কিন্তু সেটা যাতে সত্যিকার অর্থে বাস্তবায়নযোগ্য হয় সেই আশাটা থাকবে। কিন্তু এটা করার জন্য কিন্তু শুধুমাত্র জাতিসংঘ করে দিয়ে যাবে এমন নজির পৃথিবীতে হয় না। এবং এটা করার জন্য যেটা দরকার হবে, অবশ্যই চায়নার সাথে কিভাবে ডিল করা যায়, কারণ চায়নার সাথে মিয়ানমারের বড় সড়ো কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন আছে এবং সেই ব্যাপারটা অতীতেও কিন্তু খুব একটা ফলপ্রসূ হয় নাই চায়নার কারণে। আবার ইন্ডিয়ার একটা স্টেক আছে এই জায়গাতে, একই সাথে আমেরিকাও কিভাবে এই জায়গাগুলোতে ইনভলভ হবে সেই ব্যাপারটা নতুন একটা যুক্ত হয়েছে আরাকান আর্মি। আমি ওইটাই বলছি যে এই সংকটটা কিন্তু মোটেই এত সরল রৈখিক না যে জাতিসংঘ চাইবে আর তাদেরকে ফেরত পাঠানো হয়ে যাবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজেও খুবই মানবিক একজন মানুষ, ইন্টারন্যাশনাল দুনিয়ায় ওনার বহুত বড় একটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে। বলা যায় বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের মতো ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আছে এমন নেতা কিন্তু কখনোই ছিল না। সো ইন দ্যাট সেন্স আমার কাছে যেটা মনে হয় যে উনি উদ্যোগটা যে নিয়েছেন এটা অবশ্যই অনেক বেশি সাধুবাদ পাওয়ার যোগ্য। বাট এইটার মানে এই না যে তারা চলে যাবে, আরো অনেক ইমপ্রুভমেন্টের জায়গাটা আছে। আর একই সাথে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে ভিজিট করছেন তার আগে কিন্তু আরো একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে। জাতিসংঘের ইনভলভমেন্টে শেখ হাসিনা রেজিমের টাইমে যতগুলো মানে ইনহিউম্যান কাজগুলো ঘটেছে, যেভাবে নিপীড়ন চালানো হয়েছে, গুম খুন ঘটেছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তারা তদন্ত করছে। মানে শেখ হাসিনা আর ভবিষ্যতে তার যত চেলাপেলা আছে তারা বলতে পারবে না যে এই তো আমাদেরকে উৎখাত করে গেছে একদল তরুণরা, যে আমরা উৎখাত করে গেছি আমাদের এসে ফাঁসি দেবে, ব্যাপারটা এরকম না। বরং শেখ হাসিনার উপরে একটা ইন্টারন্যাশনাল জাতিসংঘের সিল লেগে গেল যে তুমি আসলেই স্বৈরাচারী, তুমি আসলেই ডাইনি, তুমি আসলেই খুনি। সো এবং ঠিক তারপরেই অ্যান্তোনিও গুতেরেস যে সফরটা করলেন, এটার সিগনিফিকেন্ট দিক কিন্তু শুধুমাত্র রোহিঙ্গাদের ব্যাপারে না, বরং বাংলাদেশের বিরুদ্ধে যে এই যে ডিসইনফরমেশনের ক্যাম্পেইন সারা পৃথিবী জুড়ে চালানো হবে তার বিরুদ্ধেও একটা শক্ত জবাব হিসেবে একটা ডকুমেন্টেড জায়গাটা হয়ে থাকলো। অবশ্যই এই দিক থেকে অনেক বেশি সিগনিফিকেন্ট। ধন্যবাদ, আবারও আসবো এই বেশ করে সফর নিয়ে।